আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। তোমরা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার দেশের বাড়ি কোথায়? পরিচয়টা দেন। আমার দেশের বাড়ি বরিশাল, গরু নদী। কুয়েতে কত বছর আগে আসছেন? কুয়েতে আমি আসছি কুয়েতে 94-এ। 94-এ। তা আপনি কি কাজে আসছেন আর এখন কি কাজ করেন? আমি আসলে আসছিলাম টেকনিক্যাল কাজে, আমি এমব্রয়ডারি কাজে আসছিলাম কুয়েতে। এখন আমি ওই এমব্রয়ডারি কাজ সম্বন্ধে, টেইলার সম্বন্ধেই আছি। মানে আমি আবায়ের ব্যবসা, যেটা বোরখা বলে আমাদের দেশে, বোরখা ব্যবসা নিয়ে আমি আছি। আচ্ছা, এই যে বোরখার যে ব্যবসাটা করেন, যারা এই বিষয়ে নতুন কুয়েতে আসতে চায় তাদের সম্পর্কে কিছু কথা বলেন। প্রথম নাম্বার হইলো এদের একটা টেকনিক্যাল কাজ শিখতে হবে। আমাদের লেখাপড়ার বাহিরে ভ্যালুটা কম দেয়। হ্যাঁ, আমাদের দেশে যে লেখাপড়া, এটা বাহিরে ভ্যালুটা কম দেয়। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসলে আলাদা, ওই সাবজেক্ট নিয়ে আসলে আলাদা। তাছাড়া এমনি ওই পাস ছাসের থেকে টেকনিক্যাল কাজটারে, যেমন টেইলার কাজ আছে, এমব্রয়ডারির কাজ আছে, এই ধরনের টেইলার, এই ধরনের কাজের মধ্যে সবচেয়ে হইলো কি, সে যেখানে যাবে একটা চেয়ার পাবে। এই কাজটা করতে একটা চেয়ার লাগে। তো একটা বাহিরের দেশে আইসে একটা প্রথম অবস্থায় একটা চেয়ার পাওয়াটা, এটা কিন্তু অনেক ব্যাপার স্যাপার। তারপরে এইসব কাজে আসলে ধীরে ধীরে দেখা যায় 2-4 বছর থাকার পরে এর একটা নিজেও একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে। এবং ব্যবসার থেকে তো আর ভালো কিছু নাই। চাকরি করলে সারা জীবন একভাবে একগাইয়া লাইফ চলে যায়, মানে নিজের। আর ব্যবসা করলে দেখা যায় রিস্ক নিলে, ওই একটা কথা আছে না, নো রিস্ক নো গেমস। তো ব্যবসা করলে এই জিনিসটা, এইটা আমি মনে করি এটা উত্তম। যদি দোকানপাটের বিষয় আসে, ওকে ভালো। এবং দেখা যায় 2-5 বছর পরে ওনারা লোকগুলি যদি ভালো ব্যবহার করে, ভালো কাজ করে, তাহলে ওনাদের মন মতো নিয়ে আবার ছেড়ে দেয়। আবার বাসার বিষয়ে আসলেও ওইরকম কুইতুলিয়াদের কাছে বললেও ব্যবসা বাণিজ্য করা যায়। কোম্পানির আসলে একটু হার্ড হয়ে যায়, কিন্তু অনেক লং টাইমের ব্যাপার। কিন্তু আমাদের সমস্যা হয়েছে কি, আমরা বাহিরে এবং দেশে আমরা সময়টারে বেশি নষ্ট করি। দেশেও আমরা ঘুরে ফুরে খাই কিংবা আড্ডা মারি, কিন্তু আমরা কোনো কাজ শিখতে চাই না। আর বাহিরেও আসলে আমরা কোম্পানিতে আসলে কোম্পানির পরে যে বাড়তি সময়টা, আমরা যে বিভিন্ন জায়গায় কাজ কামে খোঁজ করবো কিংবা দেখবো, এটা না করে আমরা কি করি, টাস খেলা নিয়ে বসে যাই, টাস খেলি, আড্ডা মারি, চায়ের দোকানে বিভিন্নভাবে সময় নষ্ট করি। তা আমরা তাদের সময়টারে মূল্যায়ন করি, এই আর কি। আর যারা মনে করেন এই যে অবয়ের কাজটা, মানে বোরকার কাজটা শিখে আসবে, বেতনের সুবিধা নাকি প্রোটেকশনের সুবিধা? কিভাবে সুবিধা? বেতন প্রোটেকশন এখানে আসার পর আর কাজের উপরে। আমাদের দেশের মানুষের মেধা ভালো, যদি মেধা কাজে লাগায়, অল্প দিনে আসলে সে বেতনে করুক, প্রোটেকশনে করুক, সমস্যা নেই। বেতনের পরে দেওয়া যায় ওভার টাইমে সে মাসে 1-2 লাখ টাকা কামাইতে পারবো, এটা কোনো ব্যাপার না বেতনের পরেও। আর বেতনে ও প্রোটেকশনে যে রাখবে, এক একজন এক এক সিস্টেমে কাজ করে, কেউ বেতনে, কেউ প্রোটেকশনে। তবে আমার মনে হয় হাতের কাজ শিখে আসলে একটা আলাদা ভ্যালু, পৃথিবীর যে কোনো জায়গায় যাক একটা আলাদা ভ্যালু আছে। টেকনিক্যাল কাজ শেখা, যে কোনো টেকনিক্যাল কাজ না শেখার জন্য কেউ বিদেশ না আসে, এটা হলো আমার তাদের কাছে অনুরোধ। হাতের কাজ শিখে যাতে বাইরে আসে, তাহলে মোটামুটি দেখা যায় একটা ভ্যালু পাওয়া যায়। কেন কাজের উপরে একটা ভ্যালু থাকে মানুষের কাছে। আরেকটা কথা, কুয়েতে বিভিন্ন ধরনের বিষয় আছে, অনেক রকমের বিষয় আছে। এই যে আপনি যে ব্যবসার কথা বলছেন, কি বিষয় আসলে ব্যবসাটা করতে সুবিধা? এই ব্যবসাটা যে আমি আগেও বলছি যে দোকানপাটের বিষয় কিংবা খাদেন বিষয়, একটু দেরি হইলেও ভালো বিষয় যাতে আসে, একটু দেরি হোক, আমরা তাড়াহুড়া করি গিয়ে কাজ না করি। এখন বর্তমানে দেখা যায়, আমি দেখছি, আমার কাছে কষ্ট লাগছে, আমাদের দেশের অনেক ছেলেরা আছে গ্রাজুয়েট, কিন্তু এরা, আমরা যে সমস্ত জায়গায় দোকানদারি করি, মানে বিভিন্ন জায়গায়, তো ওরা কি করে, ওই টয়লেটের ঝাড়ু নিয়ে দাঁড়াই থাকে। তখন এইটা দেখলে, বাংলাদেশের পদের দেখলে খুব খারাপ লাগে যে ভাই তোমরা একটা কাজ শিখে আসো না। দালালে বলছি, আসলে এখন বর্তমানে যুগে কিন্তু দালাল কেউ ঠকাইতে পারে না। কি জন্য ঠকাইতে পারে না? আমার একটা বিষয়, আমি যখন 94-এ আসছি, তখন আমি থাকতাম ক্যান্টনমেন্ট। আমার ওই বিষয় নিয়ে আমি মতিঝিল গিয়া আমি এটা মনে করি ট্রান্সলেশন করে দেখছি যে আসলে আমার এটা কি এমব্রয়ডারি বিষয় কিনা, আমি টেকনিক্যাল কাজে যাইতেছি কিনা, আমার বিষয়টা কি। এখন বর্তমানে মোবাইলে ফাংশন আছে, আমার যেটা আরবিতে একটা বিষয় যায়, আমি এটা কিন্তু মোবাইলে ফাংশনে আমি দেখতে পারি যে আমার কি কাজ, কত স্যালারি, কি কোম্পানি, সব কিছু কিন্তু আমি বাংলায় দেখতে পারি। এটা আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু আমরা বোকার মতন তাড়াহুড়ো করিয়ে যাই, তারপরে এক ব্যবস্থা হবেই। এই জিনিসটা করার পরে মানে ব্যবস্থা অনেক লং টাইমের, অনেক মানে লাইফের অনেকগুলি সময় নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যাতে জাইনে শুনে আসি, এই জন্য সবচেয়ে সবার কাছে অনুরোধ। আর আমরা তো মনে করেন, আমরা প্রতিটা বাঙালি একটা বাংলাদেশ, মানে আপনি যেরকম একজন বাংলাদেশ, আমি একজন বাংলাদেশ, মানে আমি যেরকম আমার বাংলাদেশটা রিপ্রেজেন্ট করি, আপনি ঠিক এরকমই রিপ্রেজেন্ট করেন। আমার যত ভুল ত্রুটি থাকেই, এগুলো কিন্তু আমাদের মূলত বাংলাদেশের হবে। সুন্দর একটা প্রশ্ন করছো। এটা কি, আমরা যখন বিদেশ থেকে আসি, তখন কিন্তু আমাদের মান সম্মানটা, আমাদের দেশের মান সম্মানটা আমরা নিয়ে আসি এখানে। আমাদের এই জন্য খুব ভালোভাবে ওইভাবে চলা উচিত। এই দেশের ল অনুযায়ী, যে কোনো দেশে যায়, ওই দেশের ল অনুযায়ী, ওই দেশের কানুন অনুযায়ী চললে আমাদের দেশের সম্মান ভালো থাকে। এবং আমরা এরকম ভালোভাবে কাজ করলে তখন দেখা যায় আমাদের দেশের লোক এরা আরও আনতে ইচ্ছুক থাকবে, যে এই দেশের লোকের কাজ বলো, ব্যবহার বলো। আমি যদি বলি, আজ থেকে 10 বছর আগে নেপালের ব্যবহার খুব খারাপ ছিল। আমি কাছে নেপালি লোক কাজ করছে, নেপালের ব্যবহার খুব খারাপ ছিল। কিন্তু ইদানিং যে নেপালি লোকগুলি আসে,
এরা মোটামুটি আমার মনে হয় ব্যবহার নিয়ে এদের ক্লাস করায়, যে এইভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। এদের যে ব্যবহার মানে প্রচুর নেপালি লোক আসতেছে এবং এরা দেখা যায় 2 থেকে 5 বছর 10 বছরের ভিতরে নেপাল লোক অনেক আগে চলে যাবে, আমাদের থেকে নেপাল অনেক আগে চলে যাবে। আমাদের দেশের মানুষের ব্যবহারগুলি ইদানিং আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। জানি না এটা কি সরকারের কাজ ছিল না কার কাজ ছিল জানি না, কিন্তু বর্তমানের ছেলেদের মানে ব্যবহার বেশিরভাগই খারাপ। মানে কি বলার, এখানে কিছু বলার নাই। তবে আমরা যেন চেষ্টা করি, মানুষের চেষ্টা করলে অনেক কিছু হয়। আমরা যদি চেষ্টা করি আমরা যেন ভালো ব্যবহার করি, বিদেশ আসলেও এই দেশের ল এই দেশের কানুন অনুযায়ী আমরা চলি এবং ব্যবহারগুলি আমাদের কীভাবে ভালো করলে ভালো হয়, যেন কোনো ধরনের কোনো অপরাধ আমরা বাইরে গিয়ে না করি। কারণ এলাকার মধ্যে বদনাম, একটা কিছু খারাপ করলে বাপের বদনাম হয়, আর যদি এলাকা সাইডে করে তাহলে এলাকার বদনাম, আর যদি দেশ সাইডে কোনো অকাম করে তাহলে বলে কি সারা দেশের বদনাম হয়। যার জন্য আমরা যেন সবাই ওইভাবে চলি যাতে আমার দেশের মান সম্মান আমরা রাইখা কিংবা এই জিনিস চিন্তা ভাবনা করি যে দেশের যে ল আছে ওই ল অনুযায়ী আমরা চলি, এটাই আর কি আমাদের দেশের মানুষের কাছে দাবি। আর কুয়েতে কত ধরনের ভিসা আছে একটু বলতে পারবেন? আপনি যেহেতু অনেক সিনিয়র। বিভিন্ন কোম্পানির বিষয় আছে। এখন তো কোম্পানি, আগে তো কোম্পানি ছিল কয়েকটা 7-8টা কোম্পানি ছিল, এখন তো অনেক ধরনের কোম্পানি আছে, বিভিন্ন ধরনের কোম্পানি আছে। তবে কোম্পানির বিষয়ের দিকে টার্গেট না দিয়ে মানে যাদের আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, ভাই বেয়াদের আছে, প্রাইভেট বিষয়, খাদিম বিষয়ক, যে কোনো বিষয়ক, এই সমস্ত বিষয় আনলে লাইফটা ইজিভাবে মানে সহজে করা যায়, লাইফে রান করা যায়। আর যদি কোম্পানি বিষয় আসে তাহলে তো কোম্পানিকে আটকা প্রথম 5-7 বছরের ভিতরে তোমার ছাড়বেই না, বিকেলবেলা সময় পাইয়া করা ওটা রিস্ক হয়ে যায়। তবে বেশিরভাগ মানুষ হাতের কাজ যায় না, তারপরে তোমার প্রাইভেট বিষয় আসাই ভালো, দোকানপাটের বিষয়, যে কোনো বিষয় হাতের কাজ যায় না আসাটাই বেটার। মানে সোনাহালিতে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি। হ্যাঁ। আর আপনি যেহেতু কুয়েতে 35 বছর মতন আছেন, কুয়েতের আগের অবস্থা আর এখন বর্তমান অবস্থা কি রকম, পার্থক্য কি? আসলে আমি 94-এ যখন আসছি তখন আমার এক পাকিস্তানি বলছিল যে এখন সবকিছু শেষ, এখন কেন আসছিস? কারণ তখন ওরা জানতো যে একটা কামিজ বানাইতে 50 গজের থান লাগে, তা আমি টেলের কাজে আসছি। আর এখন ওরা জানে যে একটা কামিজ বানাইতে 3.5 মিটার লাগে। তা আমি বলছি দেখ, আল্লাহর ভান্ডার কিন্তু অভাব নাই, মানুষ কিন্তু আস্তে আস্তে আগে যেতেছে, যত দুনিয়া হার্ড হবে মানুষ তত আপডেট হবে। ঠিক আছে, আমি একটা দামি ফোন কিনছি, এই ফোনটা আমার মনে করো 3 মাস পরে একটা আপডেট দেওয়া লাগবে, কিন্তু দুনিয়া যত হার্ড হবে তত আমাদের আপডেট হইতে হইব। আর আমরা যদি ওই দুনিয়া হার্ড, ঢাকা আগের মতন নাই, কুয়েত আগের মতন নাই, কিংবা বিভিন্ন দেশ আগের মতন নাই, এটা আমাদের মধ্যে দুর্বলতা। দেশ এটা আগের থেকে সবকিছু আপডেট হইতেছে, আমাদেরও আপডেট হইতে হবে, আমাদেরও ভালোভাবে চলতে হইব, এই আর কি। যাক, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনি যে তথ্যগুলা দিচ্ছেন এগুলো সব তো সত্য? হ্যাঁ, 100%। এই করে কোনোই নাই, 100%। এর মধ্যে তথ্য হলে কি আছে, এটা তো সব সত্যি কথাই বলছি। যাক, মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। তোমরাও আগাই যাও, ঠিক আছে? কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আর কোন জায়গা থেকে দেখেন এটাও কমেন্ট করবেন। তোমরাও আগাই যাও। বিশেষ করে নতুন যারা আসছে তাদের প্রতি একটা লাইন বলে দেন। নতুন যারা আসতেছে তারা মোটামুটি যেখানে যে ডিউটি প্রথম অবস্থায় করি, আগে দেশের হাব ভাব বুঝা তারপরে পদক্ষেপ নিবা। নতুন অবস্থায় এসে ডিউটি অফ করবা কিংবা মেজাজ গরম করে একটা কথা বলবা কোম্পানির সাথে, আগে ভাব বুঝবা, যেখানে যে ডিউটি দেয় ওই ডিউটি করবা, কষ্ট হইলেও তারপরে আস্তে আস্তে পরিস্থিতি বুঝিয়ে পরিস্থিতি তুমি আস্তে আস্তে তারপরে তুমি প্ল্যান করবা। হ্যাঁ, দালালের মাধ্যমে আসুক, সমস্যা নেই। যেখানে যে কাজ দেয় কাজগুলি কষ্ট হইলেও কইরা তারপর করতে হবে। এখানে যারা দালালের মাধ্যমে আসে তাদের কষ্ট এক কারণেই হয়, যারা হাতের কাজ জানে না। হাতের কাজ জানলে এটা মনে করো সবচেয়ে বেটার। হাতের কাজ জানার জন্য সবাই আসে, টেকনিক্যাল না জানার জন্য কেউ না আসে। আজ থেকে অনেক বছর আগে, 15 বছর আগে দিলওয়ার হোসেন সাইদি বলছিল তোমরা টেকনিক্যাল কাজ শিখে বিদেশ যাও। তা আমি সবাইকে অনুরোধ করবো, তোমরা হাতের কাজ জানা বাইরে আসো। হাতের কাজ জানা না ছাড়া বাইরে আসলে অনেক কষ্ট। আচ্ছা, প্রবাসীদের জন্য একটা লাইন বলেন। বলো। প্রবাসীদের জন্য একটা লাইন। আমরা আছি আলহামদুলিল্লাহ, আমরা তো দেশের প্রতি আমাদের মন থাকে, দেশের ভাই ভাইদের প্রতি মন থাকে। তা আমরা চাই যে তোমরা ভালোভাবে আসো, আমাদের দেশে যারা আছো তারাও ওইভাবে দেশ চালাও, যাতে আমরা দেশে দিয়ে শান্তি পাই, দেশে দিয়ে আমরা ঠিকঠাক মতন চলতে পারি নির্ভয়ে। যারা দেশ করছো তারা ওইভাবে দেশ আগাই নাও, আমরা দোয়া করি সবাই ভালো থাকবেন। আল্লাহ। এই যে গত 3 দিন আগে একটা ভিডিও দেখলাম, ভাইরাল হয়েছে, মানে এক প্রবাসী অসুস্থ হয়ে দেশে চলে গেছে, তার ফ্যামিলি কেউ তারা রিসিভ করে না এয়ারপোর্ট থেকে। না, এটা সবারই দোষ আছে, এটা তো দোষ প্রবাসী যে আছে, উনি ছেলে বললো না, উনি জ্ঞান করে ওনার ওয়াইফের 1 বছর আগে তালাক দিচ্ছে, তারপরে উনি ছেলেদের সাথে যোগাযোগ রাখলেন, এটা তো ওনারও দোষ ছিল না। আমি আমার সন্তান আমার কেন গ্রহণ করবে না? আর একটা জিনিস হলো, আজকে আমি বাপ, আমি গত 3 দিন আগে, আমার ছোট্ট একটা কথা বলি, গত 3 দিন আগে আমি যখন করছি, মানে আমি এক পিস মাছ খাবো, তো আমার ওয়াইফই বলছে যে ওরা মোহাম্মদ পছন্দ করে। তা আমি চিন্তা করলাম যে মা এটা চিন্তা করছে বাপেরাই খেয়ে দিচ্ছে। তো এরকম প্রতিটা বাপ মা চিন্তা করে, এই জন্য মা বাপের জন্য অন্য ধর, মা বাপ যতই করুক, আমাদের রাসূল বলছে যে হুজুর আপনার কথা শুনছি দেখে আমার মা আমার মারছে। তো বলছে তোমার মা মারছে, এটা তো আমার কিছু করার নেই। পরে বলছে যে আপনার মায়ের জন্য দোয়া করেন যাতে হেদায়েত হয়। হ্যাঁ, আবু হুরায়রার কথা যা বলছি। তো মা বাপ যাই করুক না করুক, ছেলে সন্তানের মাইনে নেওয়া উচিত এবং ছেলে সন্তানের মা বাপের পাশে থাকা উচিত, যেভাবে থাকুক মা বাপ যেমনই থাকুক। হ্যাঁ, এর জন্য অবহেলা না করে কোনো প্রবাসী না, দেশে বিদেশে
কারণ আমাদের দেশে এটা তো মানুষ বুঝতেছে কম, মা বাপের মূল্যায়ন করে কম, মা বাপের জন্য মূল্যায়ন করে, আরবিয়ানরা অনেক মা বাপের মূল্যায়ন করে। আচ্ছা, মূল্যায়ন করে, তারপরে অনেক অনেক ছেলে পেলে আছে, মানে আমরা তো ইন্টারভিউ নিয়ে শুনতেছি, মানে সব অর্থ মা বাবার কাছে দেয়, পরে মা বাপ মনে করেন ভুল স্বীকার করে। না না, এইটা তো এখন বর্তমানে নেটের যুগ, এখন এই ভুলটা আমরা করছি। আমি যেমন 9 বছরে কোনো অ্যাকাউন্ট করি নাই, ঠিক আছে, এই ভুলটা আমার হয়েছে যে আমি 9 বছরে অ্যাকাউন্ট করি নাই, সব টাকা আমার আব্বার কাছে দিছি, যাই দেখি কিছুই নাই। হ্যাঁ, তারপরে ছোট ভাইকে নিয়ে আসছি, এরা এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এইটা যেন কোনো মা বাবাই ভুল না করে, কারণ যার যেটা হক ওইটা যেন তারে দিয়ে দেয়, কারণ দুনিয়ায় আমাদের খনিতে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে দিব। তো এই জন্য মা বাবার কাছে টাকাটা দিলে যার যতটুকু প্রাপ্য, আর যারা এখন বর্তমানে নেটের যুগ, এটা যদি কোনো প্রবাসী করে এটা তার ভুল। এখন তুমি তোমার ফ্যামিলির লাগবে 15,000, তুমি প্রতি মাসে 15,000 লাগবে, 10,000 লাগবে 10,000 দেবা, এরা কষ্ট করে চলুক, মনে করে যে টাকা বেশি দিলে বুঝে আমার ভাই বোন ভালো হবে, মা বাবা ভালো থাকবে না। টাকা বেশিতে কখনো ভালো হয় না, কারণ আমি কোটি কোটি টাকা দিয়ে দেখছি, লাখ লাখ না কোটি কোটি টাকা দিয়ে দেখছি, এতে আরো সবাই এলোমেলো হয়ে গেছে। এখনো তারা চিন্তা করে যে হে দেবো হে করবে, এইরকম দেবো না। যতটুকু ফ্যামিলি চলতে তুমি থাকা অবস্থা যতটুকু চলতো ওর থেকে 2,000 টাকা বেশি দাও, আর তোমার অ্যাকাউন্টে তুমি টাকা রাখবা। তুমি কেন মা বাবা, এরা তো দুনিয়া দেখে নাই, এরা বাংলাদেশে ছিল মা বাপ কিংবা ছেলে সন্তান, এরা দুনিয়া দেখে নাই যে এইখানে কত কষ্ট করে আমরা টাকা ইনকাম করি, এরা দুনিয়া সম্বন্ধে ধারণা নাই। তাদের কাছে টাকা দিলে তারা এলোমেলো নষ্ট করবে, যে বিদেশি টাকা এরা তো জানে না, তুমি বললেও বিশ্বাস করবে না। শুধু এটাই বলে দেন, বলে যত প্রবাসী আছে নিজের কাছে টাকা রাখো, মা বাপ ভাই বোন বউ কারো কাছে রাখার দরকার নাই। না না, যত প্রবাসী আছে তারা বলবো কেন, তারা তো নেট দেখে বিভিন্ন জিনিস দেখতেছে, এদের আর এইটাই করা উচিত, নিজের অ্যাকাউন্টে টাকাটা রাখবে, এবং মা বাপ ভাই বোন বউ এদের যতটুকু কর্তব্য ততটুকু দেওয়া উচিত, যতটুকু তাদের চলতে লাগে, এর চেয়ে এক্সেস যাতে না দেয়। ওই যে ভাই একটা দাবি করলো, হে নিজে একটা কম দামি ইউজ করে ফোন, বাইরে দিল একটা দামি ফোন, নিজে কষ্ট করে চলে বাইরে দিল একটা বাইক, এই সমস্ত জিনিস যেন আমরা অপচয় না করি। কারণ মানুষের চলে গেলে তখন দেখা যায় এমন বয়সে, প্রবাসীর সবচেয়ে সমস্যা কি, বয়স করে বিয়ে করে পরে বিদেশ চলে আসে, পোলাপন বড় এদের জন্য কিছু রাখতে পারে না, লাস্টে নিজের লাইফে ধরা খায়। এটা যেন কেউ ভুল না করি। বর্তমানে নেটের যুগ, আমরা যাতে নেট দেখে হুঁশিয়ার হই। এই কথা থেকে আরো ভালো ভালো কথা আছে, তোমরা নেট দেখা হুঁশিয়ার হবা, ঠিক আছে? নিজের টাকা নিজের কাছে রাখবা, যতটুকু মা বাপের কাছে এতটুকু দিবা, নিজের টাকা নিজে সঞ্চয় করতে হবে। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকবেন। ওকে ওকে, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, দোয়া করুন আমাদের জন্য। ওকে ওকে।